আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, মনে হয় বৃষ্টি নামবে। এখন তো বর্ষাকাল এসে গেছে, সারাদিনই বৃষ্টি হবে। তাইলে তো দাদা আমরা বিশাল বিপদে পড়ে যাবো। ঠিকই বলেছো দাদা, ছেলে পশু পাখিকে নিয়ে টেকা মুশকিল হয়ে যাবে একেবারে। এই ভারী বৃষ্টিতে আবার বন্যা না হয়ে যায়। ঘরে সবাই শুকনো খাবার মজুত করে রেখো। আমার চিন্তা হচ্ছে সে হাল দুটোকে নিয়ে কোথায় যাব। হাল দুটোকে নিয়ে আচ্ছা, সবার সাথে পরে কথা হবে। এখন সবাই দ্রুত বাড়িতে চলে যাও। যাও। ভিজে তো একাকার হয়ে গেছো। বৃষ্টি শুরু হওয়ার আগে বাড়িতে চলে আসবে না? বৃষ্টির কি কোনো ঠিকানা আছে? তখন ইচ্ছা তখনই নেমে পড়ে। বাবা, ঘরের ভিতর পানি পড়ছে। কি আর করবো বাবা, আমাদের তার অনেক টাকা পয়সা নেই যে মেরামত করব। আগামীকাল কি খাবো সেটা নিয়েই যে দুশ্চিন্তা করতে হয়। হাঁসগুলো কি হবে? ওরা তো এই বন্যায় ঠিক মতো খাবার খেতে না পারলে মরে যাবে। আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, শুয়ে পড়ো। এটা না হয় কাল সকালে দেখা যাবে। ঘরে তো খাবার মতো কিছু নেই। বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসো। বৃষ্টির জন্য কাজে যেতে পারিনি, আর হাতে যে তেমন টাকাও নেই দিয়ে বাজার করব। দেখো তো তোমার কোনো বন্ধুর কাছ থেকে কটা টাকা ধার করতে পারো কিনা। আচ্ছা, আমি দেখি। এখন তুমি হাঁসগুলোকে ছেড়ে দাও, ওরা নিজেরাই কিছু খাবার জোগাড় করে খেতে থাকুক। বাড়িতে আছো বিনোদদা? আরে বন্ধু, তুমি আমার বাড়িতে? এসো এসো, ভিতরে এসো। বড় বিপদে পড়ে এসেছি বন্ধু। আরে আগে তুমি বসো তো, তারপর তোমার দরকারি কি কথা আছে না হয় বলো। যে হারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। এখন তো ঠিক মতো কাজও করা যাচ্ছে না। তো এই নিয়ে তোমার চিন্তা হচ্ছে? আমার হাঁস দুটোকে নিয়ে চিন্তা হচ্ছে ভীষণ। আমার বাড়ি তো নদীর কাছে। আমার ভয় করে কখন জানি বাড়ি ঘর পশু পাখি সব ভেসে যায়। আরে চিন্তা করো না, হাঁস তো পানিতে সাঁতার কাটতে পারে। তো যাই হোক, তোমার কি টাকা লাগবে? হ্যাঁ বন্ধু, ঘরে যে কোনো বাজার নেই, ছেলে মেয়ের মুখের দিকেও তাকানো যায় না। কত টাকা লাগবে তোমার? এই 1000 টাকার মতো। আচ্ছা, বসো, আমি দিচ্ছি। তাহলে আমি আসি বন্ধু। আরে বসো বসো, দুপুরের খাবারটা খেয়ে যেও। না বন্ধু, বাড়িতে যে খাবার নেই, আরেকদিন খাবো। দাদা, চাল কত টাকা কেজি? 30 টাকাও আছে, আবার আরেকটা আছে 35 টাকা। তা তোমাকে কোনটা দেব? ওই 30 টাকা কেজি করে যেটা আছে ওটাই 10 কেজি দাও। আচ্ছা দিচ্ছি। তা আর কিছু নেবে দাদা? চিড়া আছে তোমার দোকানে? হ্যাঁ আছে। তোমাকে কি দেব? কত করে কেজি? 50 টাকা করে কেজি। 2 কেজি দিবেন? আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। নাও, এই ব্যাগ থেকে বাজারগুলো বের করে নাও। শুনছো, রাস্তাঘাটের অবস্থা একদম ভালো না। ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো বন্যায় এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে গো। উঁচু কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। শুনলাম বাজারে কিছুদিনের মধ্যেই বন্যা হয়ে যাবে। আচ্ছা, খাবার শেষ করে শুয়ে পড়ো, সকালে দেখা যাবে। বন্যা হবার কারণে তো আমার বই খাতা সব পানিতে ভেসে গেছে। আবার স্কুলে বন্ধ হয়ে গেছে। মা ঠিক হয়ে গেলে আবার সবকিছু আগের মতো হবে বাবা, তুমি চিন্তা করো না। গ্রামের নাম হরিহরপুর। গ্রামটি উঁচু, গ্রামটি সমতল ভূমিতে হওয়ায় সেই গ্রামে বন্যার পানি সহজে ঢোকে না।
পাশের পাশের বনের ঘরবাড়ি ভেসে এই গ্রামে এসে পড়েছে। আজিজ নামের একজন সৎ ব্যক্তি বাস করত হরিহরপুর গ্রামে। সে পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি হঠাৎ দেখতে পেলেন ওই নদী দিয়ে একটি হাঁস ভেসে যাচ্ছে। তা দেখে আজিজ সেই হাঁসটিকে উঠিয়ে নিয়ে আসে। এবং এবং সে দেখে হাঁস তার পায়ে চোট পেয়েছে। পায়ে চোট লাগার কারণে হাঁসটি সাঁতার কাটতে পারছে না। এটাকে আপাতত বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে তুলি, পরে খোঁজ খবর নিয়ে না হয় আসল মালিককে দিয়ে দেওয়া যাবে। তারপর আজিজ হাঁসটিকে কোলে করে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকলো। তখন হাবল নামের একটি যুবক আজিজের হাতে হাঁস দেখে তাকে জিজ্ঞাসা করে, কি গো ভাই, হাঁস কিনে আনলেন নাকি? না ভাই, আমি হাঁস কিনবার টাকা কোথা থেকে পাবো? এটা পাশের গ্রাম থেকে ভেসে আসছে, এটাকে নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে যাই। না ভাই, এটা আমার কাছেই থাক। আমি ওই হাঁসকে আজিজের কাছে রাখতে দেব না। আপনি তো বাজারে গেলেন, তো হাঁস কোথায় পাইলেন? এটা ওই নদী থেকে ভেসে আসছে, কিন্তু কিন্তু সমস্যা হলো হাঁসটা একটু অসুস্থ। যাও তো ঘর থেকে মলমের কৌটাটা নিয়ে আসো। এখন তো বন্যায় সবার সবকিছু ভাসিয়ে নিয়ে আসছে, কার হাঁস সেটা খোঁজ নেওয়া তো সম্ভব নয়। বন্যা কমলে না হয় খোঁজ নেওয়া যাবে। আপনি যা ভালো মনে করেন। আপনারা এখানে কি চান? শুনেছি আপনি নাকি একটা হাঁস পরে পেয়েছেন, সেটাই দেখতে এসেছি। আপনাদের এই কথা কে বললো? আমরা শুনছি। হ্যাঁ, আমি এনেছি। তো বাইরে নিয়ে আসেন, দেখবো আমরা। এই হাঁসটার হাঁসটার তো মনে হচ্ছে অনেক মাংস হবে। যে করেই হোক হাঁসটাকে আমাদের হাতাতে হবে। আজিজ, বাইরে এসো তো। আমরা আবার কি চাই তোমাদের? এই দেখো, হাঁসের মালিকের আত্মীয়কে নিয়ে এসেছি। ওনাকে দেখে তো মনে হচ্ছে না। আরে ওনার আত্মীয়র হাঁস পানিতে ভেসে গেছে। আপনাদের হাঁস হারিয়ে গেছে, তা আপনাকে দেখে তো মনে হয় না। আমি আপনাদেরকে হাঁস দেব না, আপনারা এখন আসতে পারেন। ঠিক আছে, আজকে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা আবার আসবো। আপনাদের গ্রামে কারো কি বন্যায় হাঁস ভেসে গেছে? না তো, তেমন কোনো তো কিছু শুনিনি আমরা। আচ্ছা, ঠিক আছে। ভাই, আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি। আসলে একটা কাজে এসেছিলাম। তা কি কাজ সেটা কি জানতে পারি? আসলে এই যে বন্যা হলো না, তো এই বন্যাতে কার হাঁস যেন পানিতে ভেসে গিয়েছিল। আমি সেই খোঁজ নিতে এসেছি। আপনি কি হাঁসটা পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি। ওই হাঁসটা আসলে আমার। কিন্তু কিন্তু কিভাবে বুঝবো আমি? হাঁসের গায়ের রং বাদামি, গলায় একটা পুঁথির মালা, আর সে ডান পায়ে চোট পেয়েছিল। পানির জন্য দোকানপাট সব বন্ধ থাকায় ওর জন্য মলম কিনতে পারিনি। আপনি আমার সাথে আমার গ্রামে চলুন। আপনি আপনি গিয়ে হাঁসটা নিয়ে আসবেন। আজকে তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনি ঠিকানা দিয়ে যান, আমি না হয় কাল সকালে গিয়ে নিয়ে আসবনি। বাড়িতে আছেন ভাই? কে? আমি হরি, ওই হাঁসটা নিতে এসেছিলাম আর কি। ও আপনি
আচ্ছা দাঁড়ান। আমি ভাবতেই পারিনি যে আমি আবার হাঁসটাকে ফিরে পাবো। হাঁসটার পায়ের আঘাত ছেড়ে গিয়েছে, এখনো সুস্থ আছে। আপনার এই ঋণের কথা আমরা কখনো ভুলতে পারবো না। হাঁসটা আমার অনেক আদরের, আমার ছেলে ওকে অনেক আদর করে। সকালের খাবারটা এখানে খেয়ে যান, আসুন। না না, আরেকদিন আসবো। পায়ের হাড্ডি সব থেকে বড়। ভেরি গুড কারিমা, সব বাচ্চারাই ভাবতে শুরু করেছে আর তুমি কিনা মাথা চুলকাতে চুলকাতে সঠিক উত্তর দিয়ে দিলে। কণিকা ম্যাডামের কথা শুনে সেখানে থাকা সব বাচ্চারাই হাসতে শুরু করেছিল। এরপর কারিমা আবারও মাথা চুলকাচ্ছিল, এদিকে কণিকা ম্যাডামের মাথায় আসছিল না সব বাচ্চারা কেন হাসছিল। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন আবারও ম্যাডামটি ক্লাসে চলে আসে আর বাচ্চাদের প্রশ্ন করে, বাচ্চারা তোমরা বলো তো, একটি মানুষ 1 মিনিটে কতবার শ্বাস নেয়? গতবারের মতো আবারও কারিমা মাথা চুলকাতে চুলকাতে হাত উঠায়। আরে বাহ কারিমা, আবারও তুমি? ঠিক আছে, বলো তো উত্তরটি কি? ম্যাডাম 6 থেকে 7 বার। আরে বাহ কারিমা, তুমি তো অনেক ভালো পড়াশোনা করছো। ম্যাডামের মুখে এমন প্রশংসা শুনে কারিমা অনেক খুশি হয়। আর তখন পাশে থেকে কেউ বলে, হ্যাঁ হ্যাঁ, ওর মাথায় যে অনেক বুদ্ধি, আর হবে নাই বা কেন, ওর মাথায় তো সারাদিনই উকুন দৌড়ায়। এইসব কথা শুনে ক্লাসের সবাই ভীষণ হাসছিল। আর এসব কথা শুনে কণিকা ম্যাডাম ভীষণ রেগে যায় আর বাচ্চাদের বকাঝকা করে। বেশ কিছুদিন হয়ে যায়, এদিকে পরীক্ষাও চলে আসে আর পরীক্ষা শেষও হয়ে যায়। আর তারপর, আরে কারিমা, তোমার এটা কি হয়েছে বলো তো? তুমি তো ক্লাসের অনেক ভালো ছাত্রী, তাহলে তোমার মার্ক এত খারাপ এসেছে কেন? সরি ম্যাডাম, এমনটা আর কখনো হবে না। পড়াশোনা তো আমি অনেক করেছি, কিন্তু 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 কি? ম্যাডাম এই উকুন আমাকে পড়তে দেয় না। আমার মাথায় অনেক উকুন, আর সেজন্য আমি সারাদিন মাথা চুলকাই। আর এই উকুনের জন্য আমার সঙ্গে কেউ কথা বলে না, মিশতে চায় না, আর আমার সাথে কেউ বসেও না। ওরা সবসময় আমার সঙ্গে মজা করে। এসব কথা শুনে কণিকা ম্যাডাম প্রথমবারের মতো কারিমার দিকে তাকায় আর দেখে তার মাথায় অনেক উকুন। তুমি চিন্তা করো না মা, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, কাল তোমার বাবা মাকে স্কুলে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। পরের দিন কারিমা তার বাবা মাকে স্কুলে নিয়ে আসে। নমস্কার ম্যাডাম। জি নমস্কার, আসলে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। দেখুন কারিমা পড়াশোনায় অনেক ভালো, কিন্তু তবুও ওর সব পরিশ্রমই বৃথা যায়। সে শুধু টেনে টুনে কোনো রকমে পাশ করছে। হ্যাঁ ম্যাডাম, কারিমা আমাদেরকে বলেছে। আর আমার মেয়েটা উকুনের জন্য অনেক চিন্তিত। হ্যাঁ ম্যাডাম, কারিমা সবসময় মাথা চুলকায় আমাদেরকে বলেছে, আর সেজন্য এই পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে পারিনি। হ্যাঁ, সেটাই তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে কারিমার এখন নিজের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। না ম্যাডাম, এমনটা নয়, ওই তো প্রতিদিনই গোসল করে, নিজেকে পরিষ্কার রাখে, কিন্তু উকুন কোনোভাবে ওর মাথা থেকে যায় না, আর এ নিয়ে আমরা সবাই চিন্তিত। দেখুন, এটা তেমন কোনো বড় রোগ নয়, এটা খুবই সিম্পল ব্যাপার। এরকম যত হয়েই থাকে, অনেক সময় দেখা যায় অপরিচ্ছন্নতার কারণে এরকম উকুন হয়ে থাকে, আর কখনো কখনো অন্য কারণেও হয়ে থাকে। ম্যাডাম, আমরা ওকে অনেক চিকিৎসা করানোর চেষ্টা করেছি। ওই যে কি যেন বলে না, ডার্মোলিস্ট। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি, ডার্মাটোলজিস্ট। কিন্তু এতে কি হয়েছে? আসলে ওদের অনেক ফিস তো, তাই আমরা চিকিৎসা করাতে পারি না। আসলে আমার কাছে অত টাকা নেই। ঠিক আছে, তো আমি একটি ডক্টরের নাম আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা ওনার কাছে যান। আপনারা ওনার কাছে যাবেন। ইনিও কি কোনো ডার্মোলজিস্ট? হ্যাঁ হ্যাঁ, ইনিও ডক্টর, আর অনেক ভালো ডক্টর। ম্যাডাম, কিন্তু টাকা? আপনারা এই নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি তাকে ফোন করে সবটা বলে দেব, সে আপনাদের কাছ থেকে কোনো টাকা নেবেন না। ম্যাডামের কথা শুনে করিমার বাবা মা একটু স্বস্তি পায়, আর পরের দিনই তারা করিমাকে ডক্টর আকাশের কাছে নিয়ে যায়। ডাক্তার বাবু, আমাদেরকে ম্যাডাম পাঠিয়েছে। আপনারা করিমার বাবা মা, আর তুমি করিমা, তাই তো? হ্যাঁ ডাক্তার বাবু।
এদিকে এসো মা, আমি একটু দেখি তোমার মাথার কি অবস্থা। এরপর ডাক্তার কারিমার মাথা ভালো করে দেখে আর বলে, দেখুন, এটা অপরিচ্ছন্নতার জন্য নয়, শুধুমাত্র একটু ইনফেকশন হয়েছে। আর তাছাড়া কোনো সাধারণ শ্যাম্পু দিয়েও যায় না। তবে এ নিয়ে আপনারা আর কোনো চিন্তা করবেন না, আমি কিছু ওষুধ আর কিছু লোশন দিচ্ছি, এগুলো আপনারা বাইরে থেকে কিনে নেবেন। আর হ্যাঁ, বাইরে থেকে ওষুধ কেনার সময় আমার নাম বলে দেবেন, তাহলে তারা আপনাদের থেকে কোনো টাকা নেবেন না। এরপর তারা বাড়িতে ফিরে আসে আর কারিমা নিয়মিত ডক্টর আকাশের দেওয়া ওষুধগুলো খেতে থাকে আর লোশনটিও ইউজ করতে থাকে। কিছুদিনের মধ্যেই কারিমার মাথা থেকে সব উকুন চলে যায়। শুভ সকাল ম্যাডাম। শুভ সকাল টু, কেমন আছো তুমি? আরে বাহ, তোমার চুলগুলো তো দেখতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ ম্যাডাম, আর দেখুন না, আমার মাথায় একটা উকুন নেই। ডাক্তার বাবুর ওষুধ অনেক কাজ করেছে ম্যাডাম। হ্যাঁ, দেখতে হবে না কার হাজবেন্ড। এসব কথা বলে কণিকা ম্যাডাম আর কারিমা দুজনে অনেক হাসতে লাগে। কিছুদিন পর পরীক্ষার সময় চলে আসে আর এবার কারিমা অনেক পরিশ্রম করে লেখাপড়া করে আর অনেক ভালোভাবেই এক্সাম দেয়। আর পরীক্ষার ফলাফলের দিন তো অবাক করা কাণ্ড ঘটে। কণিকা ম্যাডাম কারিমার রেজাল্ট দেখে ভীষণ অবাক হয়ে যায়, কেননা কারিমা পুরো ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছিল। এইবার আমাদের ক্লাসের প্রথম হয়েছে কারিমা, সে পুরো 99% নম্বর পেয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের সাথে সেখানে তাদের গার্জিয়ানরাও ছিল। আর কারিমার এমন রেজাল্ট দেখে তার বাবা মা তো ভীষণ খুশি হয়। এসব শুধু আপনার জন্যই হয়েছে ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আরে না না, কারিমা তো প্রথম থেকে অনেক ভালো পড়াশোনা করত, শুধু ওর একটু হেল্পের প্রয়োজন ছিল, যেটা আমি করেছি। আমার পুরো বিশ্বাস আছে কারিমা তার জীবনে অনেক ভালো কিছুই করবে। হ্যাঁ ম্যাডাম, আমিও ভেবে রেখেছি আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো, ডার্মোলজিস্ট বানাবো। মা, ডার্মোলজিস্ট না, ডার্মাটোলজিস্ট। কারিমার এমন কথা শুনে সেখানে থাকা সব লোকগুলোই হাসতে লাগে। আর এসব দেখে তো কণিকা ম্যাডামও অনেক খুশি ছিল, কারণ তার একটু সাহায্যের জন্যই একটি স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করেছে এবং তার ভবিষ্যৎও উজ্জ্বল হতে যাচ্ছে। অত্যাচার সহ্য করে তার দিন কাটাচ্ছিল। এ কি ভাই, তুই এখানে বসে বালুন আছিস কেন? মা তো দেখতে পেলে ভীষণ বকবে। খুশি এ কথা বলে দীপুর হাত ধরে টানতে থাকে আর ঠিক তখনই সেখানে রাগিনী আসে। এই ঢিঙ্গি মেয়ে, এই ছোট বাচ্চাটার দেখাশোনা করতে পারিস না তুই? তুই এখানে থাকতে আমার বাচ্চাটা এত ধুলাবালি নাড়ছে কেন রে? তুই জানিস না ধুলাবালি নাড়লে তো সর্দি কাশি হয়। যদি আমার ছেলে অসুস্থ হয় না, তাহলে তোর আমি 12টা বাজিয়ে দেব। মা, তুমি এভাবে বলছো কেন গো? আমি তো ভাইকে বারণ করেছিলাম, আর ভাই তো আমার কোনো কথাই শুনলো না। আর ভাই কি তোমার একাই সন্তান নাকি? আমিও তো তোমার সন্তান। বাবা তো আমার দেখাশোনা করার জন্যই তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিল। বাবা তো মারা যাওয়ার আগে এ কথা আমাকে বলেছিল মা। এই পাকনা মেয়ে, তুই এত কথা বলছিস কেন? তুই আমার সন্তান নোস। দীপু শুধু আমার সন্তান, আর দীপুকেই একমাত্র আমি পেটে ধরেছিলাম। আর তোর বাবা তো আমাকে বিয়ে করে এনে তোর মতো একটা আপদকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়ে গেছে, আর আমার ঘাড়ে তোকে চাপিয়ে দিয়ে তো পটল তুলতে গেছে। আর তোর মতো একটা বোঝাকে আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি, তোকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি। হ্যাঁ, তুমি তো আমাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, কিন্তু তার বদলে যে তুমি আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ, সে কথা তো কখনোই স্বীকার করো না। খুশির এসব কথা শুনে রাগিনী ভীষণ রেগে যায় আর খুশিকে রাগিনী মারতে থাকে। রাগিনীর মার খেয়ে খুশি সেখানেই বসে কাঁদতে থাকে। তারপর রাগিনী সেখান থেকে চলে যায় আর দীপু খুশির কাছে আসে আর খুশির চোখের জল মুছে দেয়। কাঁদিস না দিদি, মা খুব পচা। মা শুধু তোকে মারে, কিন্তু মা বোধ হয় আজ আমার জন্যই তোকে মারলো।
সত্যি কথা দিদি, আমি আর কখনো ধুলোবালি ছুঁয়েও দেখবো না, আর তোর কথার অবাধ্য হব না। লক্ষ্মী দিদি আমার, কাঁদিস না আর। দীপুর এমন পাকনা পাকনা কথা শুনে খুশি তার কষ্ট ভুলে যায় আর খুশি কান্না থামিয়ে দেয়। এভাবেই খুশি সৎ মায়ের অত্যাচার আর ছোট ভাইয়ের খুনসুটিতে তার দিন কাটাচ্ছিল। কিরে খুশি, তুই এখানে বসে রাক্ষসীর মতো খাবার গিলছিস, আর ঘরের সমস্ত কাজ যে পড়ে আছে সেগুলো কে করবে শুনি? কাজের বেলা অষ্টরম্ভা আর খাওয়ার বেলা দেবী দুর্গা, তাই বলছি ঘরের কাজগুলো কি আগে কর। এই কথা বলে রাগিনী খুশির সামন থেকে খাবারের থালাটা কেড়ে নেয়, আর তখনই সেখানে দীপু আসে। মা, তুমি দিদির খাবারের থালাটা কেড়ে নিলে কেন? দিদিকে খাবারের থালাটা দিয়ে দাও বলছি। দিদি সকাল থেকে কিছু খায়নি, আর যখন দিদি খেতে বসেছে অমনি তুমি বকা শুরু করে দিয়েছো। কিরে দীপু, তুইও দেখছি আমার মুখে মুখে কথা বলতে শিখে গেছিস। বুঝেছি, এ সব কিছুই হয়েছে ওই শয়তান মেয়েটার জন্য, তাই না? ওই তোকে এসব শিখাচ্ছে, আমার মুখে মুখে কথা বলাও শিখাচ্ছে, কিন্তু আমি তো কিছুতেই এটা হতে দেব না। শোন দীপু, আজ থেকে তুই এই শয়তান মেয়ের ধারের কাছেও যাবি না, এই বলে দিচ্ছি। এই কথা বলে রাগিনী খাবারের থালাটা মাটিতে ফেলে দেয় আর দীপুকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। হায় রে পোড়া কপাল আমার, খেতে বসেও শান্তি নেই। ভগবান, বাবা মায়ের সাথে তুমি যে কেন আমাকে তুলে নিলে না? আর আমাকে যদিও বা বাঁচিয়ে রাখলে, তাহলে কেন এমন কষ্ট দিচ্ছ? একটা ছোট ভাইয়ের সাথে এতদিন প্রাণ খুলে কথা বলতাম, আর সেও হয়তো বা আমার কাছে আর আসবে না। আমার সৎ মা তো একেবারে জল্লাদের মতো, হাক্কা ডাইনি, একবার মুখে যা বলে তাই সে করে। মা ঠিক ভাইকে আমার ধারের কাছে আসতে দেবে না। এসব ভেবে খুশি কাঁদতে থাকে। এরপর থেকে সত্যি আর রাগিনী দীপুকে খুশির কাছে আসতে দিত না, আর এভাবেই দিন কাটছিল। একদিন খুশি বাজার থেকে আসছিল, হঠাৎই সে দেখে দীপু রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে, আর দীপু জলে হাবুডুবু খাচ্ছে। আর এ দেখে তো খুশি খুব ঘাবড়ে যায়। হে কি, ভাই জলে পড়ে গেল কি করে? নিশ্চয়ই একা একা এদিকে খেলতে এসেছিল। না, এক্ষুনি ভাইকে জল থেকে তুলতে হবে, নয়তো ভাই ডুবে মারা যাবে। এরপর খুশি বাজারের ব্যাগটা রেখে পুকুরে নামে আর তাড়াতাড়ি দীপুকে জল থেকে তুলে নেয়, আর দীপুর হাত পায়ের তালু ঘষে দেয়। বেশ কিছুক্ষণ পর দীপু একদম স্বাভাবিক হয়ে যায়, আর খুশি আর দীপু বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে খুশি দেখে রাগিনীর শাড়িতে আগুন লেগেছে, আর রাগিনী সাহায্যের জন্য চিৎকার করছে। এ দেখে খুশি তাড়াতাড়ি এক বালতি জল নিয়ে আসে আর রাগিনীর গায়ে ঢেলে দেয়, আর সাথে সাথে রাগিনীর শরীরের আগুন নিভে যায়। আমি কত বড় হতভাগী যে আমি তোর মতো মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করতাম। আজ তুই না থাকলে হয়তো আমি আজই মরে যেতাম রে মা। ভাগ্যিস তুই সময় মতো এসে আমার শাড়ির আগুন নিভিয়ে দিলি, কিন্তু দীপুর গা এমন ভেজা কেন? এরপর খুশি দীপুর জলে পড়ার ব্যাপারে সব কথা খুলে বলে, আর এসব কথা শুনে রাগিনীর চোখ দিয়ে জল পড়তে থাকে। মারে, তুই সাক্ষাৎ দেবী দুর্গা, তুই আমাদের মা ছেলেকে আজ ভয়ানক বিপদ থেকে বাঁচালি। আমি আর তোর সাথে কোনো দিনও খারাপ ব্যবহার করব না রে মা। আজ থেকে দীপুর মতো তুইও আমার আরেক সন্তান। এরপর থেকে রাগিনী তার দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।